নমস্কার বন্ধুরা, আনস্ক্রিপ্টেড ইন্দ্রাণীর এই পর্ব আমরা শুট করছি এবং আপনাদের সামনে নিয়ে আসছি শুধুমাত্র প্রতিবাদ জানানোর জন্য। আমি চাই আমার এই যে এই পর্বের মাধ্যমে যে প্রতিবাদের ভাষা আমি মানুষের মনে সঞ্চারিত করতে চাইছি, বিশেষ করে বাঙালিদের মধ্যে, দেশ ও বিদেশের যত বাঙালি আছেন তাদের মধ্যে যা ছড়িয়ে পড়ুক একদম সমাজের এবং দেশের শীর্ষস্তর পর্যন্ত। কেন? কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু এমন এক আগুনের বহ্নিশিখা, এমন এক বিপ্লবের আগুন যা আজও কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রজ্বলিত রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজ এবং প্রবল পরাক্রমশালী ব্রিটিশের হাত থেকে দেশ মাতৃকা আমাদের স্বাধীন ভারতবর্ষকে উদ্ধার করার জন্য তার যে ভয়ঙ্কর লড়াই, সেই লড়াইয়ের কোনো তুলনা নেই। সেই লড়াই আজও আমাদের প্রেরণা দেয়। নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশের বিরুদ্ধে যে ভয়ঙ্কর লড়াই লড়েছিলেন, তার ফলশ্রুতি কিন্তু আজকে আমাদের এই স্বাধীনতা, এটা বলতে আজ আর কারোর দ্বিধা নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ বাহিনীর প্রত্যেকজন সৈনিক আমাদের কাছে পরম পূজনীয়, কারণ সেই দেশপ্রেমিক মানুষগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং ভয়ঙ্করতম লড়াই লড়েছিলেন। তাদের কাছে খাদ্য ছিল না, অস্ত্র ছিল না, আগ্নেয়াস্ত্র, যে ধরনের অস্ত্র ব্রিটিশরা ব্যবহার করতেন সেই রকম আধুনিক আগ্নেয়াস্ত্র তাদের কাছে ছিল না। তা সত্ত্বেও তারা কিন্তু রুখে দিয়েছিলেন ব্রিটিশ বাহিনীকে। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যকে নিয়ে একের পর এক বিভিন্ন রকমের বিতর্ক আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেউ বলেন তিনি পরবর্তীকালে সাধু হয়ে গিয়েছিলেন, তিনি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন। এই ধরনের বিতর্ক চলতে থাকবে, রয়েছে এবং হয়তো ভবিষ্যতেও থাকবে। আমি আমার এই ইউটিউব চ্যানেলে একের পর এক বিভিন্ন নেতাজি গবেষক এবং বিশ্লেষকদের ইন্টারভিউ করছি শুধুমাত্র সত্য জানার জন্য। কিন্তু আজকের এই যে এপিসোড কিন্তু শুধুমাত্র প্রতিবাদ জানানোর জন্য করছি। কেন এই প্রতিবাদ? নেতাজির কর্মভূমি যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ থেকে এক বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়, যাকে আপনারা অনন্ত মহারাজ বলে চেনেন, তিনি নেতাজির সম্বন্ধে এত বেশি অপপ্রচার চালাচ্ছেন যা কোনো বাঙালির পক্ষে সহ্য করা সম্ভব নয়, কোনো দেশপ্রেমিকের পক্ষেও সহ্য করা সম্ভব নয়। আমি অত্যন্ত লজ্জা বোধ করছি যে এই অনন্ত মহারাজ বা এই নগেন্দ্র রায় বাঙালি বলে নিজেকে পরিচয় দেন। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তাহলে অনন্ত মহারাজের ইতিহাস দেখতে গেলে আমাদের পৌঁছে যেতে হয় কুচবিহারে। কুচবিহার রাজবংশকে নিয়ে তিনি নেতাজির সম্বন্ধে বিভিন্ন অবমাননাকর বক্তব্য বলছেন, যার কোনো ঐতিহাসিক ও প্রামাণ্য নথি নেই। কুচবিহার রাজবংশ, কোচ এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষরা দীর্ঘদিন কিন্তু ভারতের হয়ে লড়াই করেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান ছিল, এবং ভারত যখন স্বাধীন হয় তখন এই কোচবিহার যে স্টেট ছিল তা কিন্তু ভারতের সাথে সংযুক্ত হয় এবং বর্তমানে পশ্চিমবঙ্গের একটা জেলা। এই কোচবিহার রাজ্য সাহিত্য সংস্কৃতিতে ভারতকে অনেক কিছু দিয়েছে, পশ্চিমবঙ্গকে অনেক কিছু দিয়েছে। সেই জায়গাকার একজন মানুষ নেতাজির সম্বন্ধে বাজে কথা বলে কুচবিহারকে যেমন অপমানিত করছেন, তেমনি অপমানিত করছেন বাংলাকে। শুনুন তিনি কি বলছেন। তিনি রাজ্যসভার সাংসদ, পার্লামেন্টে দাঁড়িয়ে আমার বন্ধু সহকর্মী সাংবাদিক রাজীব চক্রবর্তীকে তিনি কি ইন্টারভিউ দিয়েছিলেন শোনাবো আপনাদের। বিজেপির সাংসদ, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র নিয়ে আপনার যে বক্তব্য তাতে বিতর্ক তৈরি হয়েছে, আপনি কি নিজের বক্তব্যে অনড় থাকবেন? কি বলেন? না, আমি তো কোনো বিতর্ক বক্তব্য দেইনি, আমার কাছে ডকুমেন্টস আছে, রেকর্ড আছে। হ্যাঁ, ওই সেই ভিত্তিতে বলেছি, ডকুমেন্টস ছাড়া তো কথা বলছে না। আমাদের পূর্বপুরুষ যা করেছে, যেটা হয়েছে, ওখানে আমাদের রেকর্ড আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনি বলছেন যে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন বা তার দম ছিল না। হ্যাঁ, ওই যে আজাদিন ফোর্সকে নিয়ে নেওয়া হয়েছে, ওকে ব্রিটিশ নেতাজি অর্গানাইজ করেছে নাকি? ব্রিটিশের ফোর্স, ইন্ডিয়ান লোক, কিন্তু ব্রিটিশ আর্মি সেটা ওই ইউরোপ মহাদেশে যুদ্ধ করতে গেছিল জার্মানির বিরুদ্ধে, তাতে ওদেরকে
2.5 লক্ষের বেশি সৈন্যকে বন্দি বানিয়ে জার্মান নিয়ে গেছে। তাদেরকে তো নিয়ে গিয়ে ওদেরকে রেখেছিল, সেইটাকে পরে ওদের ভিতরে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওটা তো লেখা নেই, কিন্তু এই সৈন্যগুলাকে হিটলার ওই ইয়াকে দিয়েছিল, কি বলে, নেতাজিকে। আর নেতাজিকে 2.5 লক্ষ লোক, নেতাজির হিম্মত আছে নাকি 2.5 লক্ষ লোক? হ্যাঁ, নেতাজির কোনো প্রপার্টি আছে নাকি, এটা কোনো অর্গানাইজ আছে যে ওখানে রেঙ্গুনে নিয়ে যায়? তো নিয়ে গেছে জার্মান জাপানে ক্যারি করে নিয়ে গেছে রেঙ্গুনে নিয়ে যাওয়ার পরে ওখানে এনআইএ গঠন করেছে। এটা তো কাহিনী। তারপরে তো ওই এই 2.5 লক্ষ লোককে আমাদের বিভিন্ন দেবে, আন্দামান টান্দামান বাকি যত দ্বীপ আছে তাদেরকে ওকে পালায় নিয়ে ঘুরছিল জাপান আর জার্মান। নেতাজির মৃত্যু নিয়ে আপনি বলছিলেন যে নেতাজির মৃত্যু কিভাবে হয়েছে? হ্যাঁ, আমাদের নারায়ণী সেনা করেছে, মৃত্যু ঘটেছিল। আমাদের মহারাজা জগদ্দীপের নানা ভাই ইন্দ্রজিৎ নারায়ণ, উনি করেছে, উনি সমাপ্ত করেছে। মানে নেতাজিকে মানে বেঁচে আছে নাকি? আমার মহারাজ জগদীবেন্দ্র নারায়ণ ঘুরে আসছে, যুদ্ধ করে ঘুরে আসছে, ওকে দায়িত্ব দিয়েছে ওইদিকে পূর্ব জাপানের ওইদিকে। বীরাজেন্দ্র না কি বলে, ইন্দ্রজিৎ নারায়ণ ঘুরে আসছে। নেতাজি আসছে নাকি? নেতাজি তো ঘুরে আসে নাই। প্লাস নারায়ণী সেনাগুলো ঘুরে আসছে, নেতাজি কই গেল? চিন্তা করে দেখেন, এই যে যদি ভারতের বিরুদ্ধে যদি এই বর্তমান গভর্নমেন্ট গণতন্ত্রে ভারতের বিরুদ্ধে যদি কেউ গান তোলে, তাহলে তাকে গভর্নমেন্ট পালিয়ে দেবে কিনা? তাহলে ব্রিটিশের সৈন্য ব্রিটিশের বিরুদ্ধে গান উঠিয়েছিল, যে ব্রিটিশ মানে কথা বললে তাকে দ্বীপান্তর করে দিয়েছে, স্ট্যান্ড হ্যান্ড দিয়েছিল, সেই ব্রিটিশের বিরুদ্ধে যে গান ধরেছে আজাদির ফৌজ, তাকে কি চুমা দেবে নাকি? নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ বাহিনীর মরণপণ লড়াই, সেই লড়াই নিয়ে আপনারা অনেকেই অনেক কিছু জানেন, আমি নতুন করে কিছু বলবো না আজকে আর। আমার বক্তব্য হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব প্রণাম জানান। যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অসম সাহসী লড়াই বাধ্য করেছিল ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যেতে। আমি বিশ্বাস করি না যে অহিংস লড়াইয়ের জন্য ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গিয়েছিল। তারা ভয় পেতেন নেতাজিকে, যার জন্য ওয়ার ক্রিমিনাল ঘোষণা করেছিলেন। তারাও কিন্তু বিশ্বাস করতেন না যে তাইহুকু বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছেন। যদি গান্ধীজি বা কংগ্রেসের দিকে তাকাই, তাহলে গান্ধীজিও কিন্তু নেতাজির পরিবারকে চিঠি লিখে তার শ্রাদ্ধানুষ্ঠান করতে বারণ করেছিলেন। ইতিহাসে তার প্রামাণ্য দলিল আছে। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে পুরো দেশ প্রণাম করে, যিনি ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার, দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে দেশের প্রথম প্রধানমন্ত্রী বলে বকলমে মেনে নিয়েছেন, ঘোষণা করেছেন, বিভিন্ন জায়গাতে নিজেদের বক্তব্যের মাঝে তুলে এনেছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির একজন সাংসদ কি করে এই ধরনের অবমাননাকর প্রশ্ন করে? ভারতের সংসদে দাঁড়িয়ে, তিনি ভারতের সংসদের অলিন্দে দাঁড়িয়ে তিনি এই ধরনের কথা বলছেন, আর বিজেপি নেতৃত্ব চুপ করে রয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সুপ্রিমো, যিনি ইন্ডিয়া গেটে নেতাজির বিশাল বড় মূর্তি স্থাপন করেছেন, হাত জোর করে নত মস্তকে যিনি নেতাজিকে প্রণাম করেন, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যিনি বারে বারে নেতাজির কথা বলেন, সেই দলের একজন সাংসদের মুখে এই ধরনের অপপ্রচার। শুনুন বিশ্লেষকরা কি বলছেন। আমি আপনি সাধারণ মানুষ, কিন্তু যারা দীর্ঘদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গবেষণা করছেন, দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, যারা নেতাজির সম্বন্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে, একাধিক বই লিখেছেন নেতাজি সুভাষচন্দ্রের উপরে, তার বাল্যকাল থেকে শুরু করে তার অন্তর্ধান পর্যন্ত এবং অন্তর্ধানের পরে তিনি কি কি করেছিলেন, যা নিয়ে যাদের অগাধ পড়াশোনা এবং পাণ্ডিত্য, তারা এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন। আমাদের তারা জানিয়েছেন তাদের বক্তব্য, শোনাবো আপনাদের, শুনুন। ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু,
এবং রাসবিহারী বসু মোহন সিং কর্তৃক প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজ, আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটা বিশাল অধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি নেতৃত্ব দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজকে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ যে প্রায় ৭৫,০০০ সৈনিকের মধ্যে ৩৫,০০০ সৈনিক যারা সুপ্রিম স্যাক্রিফাইস অর্থাৎ মৃত্যুবরণ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আজকে খুব দুর্ভাগ্যজনক যে একজন ব্যক্তি যিনি স্বঘোষিত নিজেকে মহারাজা বলে ঘোষণা করেন, অনন্ত মহারাজ, তিনি আবার বিজেপি পার্টির সাংসদ রাজ্যসভার, তিনি বলছেন যে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ তার আত্মত্যাগ নিয়ে কোশ্চেন তুলছেন, এবং দুর্ভাগ্যের বিষয় তিনি যে কটূক্তি করছেন সুভাষচন্দ্র বোস এবং আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক তার বিরুদ্ধে, এটা ভারতবর্ষের কাছে খুব লজ্জাজনক বিষয়। এবং একজন মানুষ, যে মানুষটা দেশের জন্য তার সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, সারাটা জীবন স্যাক্রিফাইস করেছেন, এবং 1947 সালে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা শুধুমাত্র আজাদ হিন্দ ফৌজের যে আত্মত্যাগ, বলিদান এবং সর্বোপরি তার যে গরিমা, এবং যার জন্য পরবর্তীকালে নৌবিদ্ধ এবং ব্রিটিশ ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল, এই সমস্ত ইতিহাস না জেনে, পড়াশোনা না করে, ভারতের ইতিহাসকে, স্বাধীনতা সংগ্রামের, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল না জেনে, এই স্বঘোষিত অনন্ত মহারাজ নামে যে ব্যক্তিটি যে কথাগুলো বলছেন, তিনি একজন অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, এবং তিনি জানেন না এবং যে যদি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ যদি লড়াই না করত, যে লড়াই ভারতবর্ষের কোহিমা, মৈরাং পর্যন্ত এসেছিল, সেই লড়াইয়ের ফলে ব্রিটিশ ভারত ছেড়ে চলে গেছে। এবং এই স্বঘোষিত মহারাজ, তিনি তার জানা উচিত ছিল যে সুভাষচন্দ্র বসু না থাকলে আরও 50 বছর লাগতো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা পেতে, এবং তাহলে ব্রিটিশ শাসনে তাহলে এই স্বঘোষিত অনন্ত মহারাজকে ব্রিটিশের জুতো পালিশ করতে হতো। তাই একজন মানে ব্যক্তি হিসেবে, এবং যে কুৎসা এবং মিথ্যা কথা সুভাষচন্দ্র বসুর নামে যে তিনি প্রচার করে যাচ্ছেন এখনো পর্যন্ত, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি আবেদন করব ভারতীয় জনতা পার্টির, যেহেতু তিনি রাজ্যসভার সাংসদ, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সর্বোপরি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ এবং নীতিন নবীন, তারা যেন এই অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং তাকে পার্টি থেকে বহিষ্কার করে এবং তাকে সেন্সার করে। এবং আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুকে কতখানি সম্মান মাননীয় প্রধানমন্ত্রী দেন। তার ইন্ডিয়া গেটে স্ট্যাচু বসিয়েছেন, আন্দামান নিকোবরের শহীদ স্বরাজ দ্বীপের নামকরণ করেছেন সুভাষচন্দ্র বসুর নামে, এবং এছাড়াও বহু ক্লাসিফাইড ফাইলকে ডিক্লাসিফাইড করবার চেষ্টা এই সরকার করে যাচ্ছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব আমাদের মতন যারা নেতাজি প্রেমী এবং গবেষকরা রয়েছে, আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক লেগেছে এই অর্ধশিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, এই স্বঘোষিত অনন্ত মহারাজের বক্তব্যকে ধিক্কার জানাচ্ছি এবং তীব্র ঘৃণা প্রকাশ করছি। এবং সর্বোপরি আমরা সমস্ত ভারতবাসী একটাই কথা বলতে পারি, ছি ছি ছি। কারণ নেতাজি আমাদের গর্ব, নেতাজি আমাদের আইকন, নেতাজি আমাদের মনের মধ্যে রয়েছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। নমস্কার। সম্প্রতি রাজ্যসভার দুজন সাংসদ নেতাজি সম্পর্কে অত্যন্ত অসম্মানজনক এবং অনৈতিহাসিক কথা বলেছেন। রাজ্যসভার সাংসদ যিনি ছায়াপ্রসাদ এবং সুভাষচন্দ্রকে জড়িয়ে যে তথ্যটি দিয়েছেন, এটি সম্পূর্ণ ভুল, ঐতিহাসিক সত্যতা নেই। এবং আরেকটি কথা যেটি উত্তরবঙ্গের সাংসদ অনন্ত মহারাজ বলছেন, নগেন্দ্র রায় নেতাজি সম্পর্কে অত্যন্ত কটূক্তি করেছেন।
not only Netaji Subhash Chandra Bose, and his derogatory comments against Gandhiji, it is very painful to us. আমাদের সমস্ত ভারতবাসী রাষ্ট্রবাদী মানুষ অত্যন্ত ব্যথিত হয়েছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মোস্ট অফ দি Subhashists and patriotic youths are boiling against his derogatory comments. It's very unfortunate. Being an MP, it is not desirable. অনন্ত মহারাজ যেটা বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ করেছিলেন, অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে আজাদ হিন্দ গভর্নমেন্ট was established by Subhash Chandra Bose in the year 1943 on 21st October. 11 independent nations, 11টি রাষ্ট্র including Soviet Russia supported his government. আজাদ হিন্দের সরকারকে স্বীকৃতি দিয়েছিল 11টি রাষ্ট্র, এবং যেভাবে ছোট করেছেন ওই এমপি আজাদ হিন্দ ফৌজকে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবাকেও, এটা অত্যন্ত অমর্যাদাকর, কঠোর নিন্দা করছে। আর জানা দরকার আজাদ হিন্দ ফৌজের 28,000-এর মতো সৈনিক জয় হিন্দ শব্দ নিয়ে তাদের তাজা বুকের রক্তে ইম্ফল পরিবার মাটি দিয়ে দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বলার অধিকার তার নেই। যারা বলছেন তারা ক্ষমা চান জাতির কাছে, নইলে বিশ্বাসঘাতকতার যে লিস্ট আছে নেতাজির এগেনস্টে, সেই লিস্টের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তারা। আই এম নট রিলেটেড উইথ ইন পলিটিক্যাল পার্টি, বাট আই এম অলসো সিটিজেন অফ ইন্ডিয়া। আমি নেতাজি মুখার্জি কমিশনের ডেপোনেন্ট ছিলাম। আমার রিসার্চ and PhD on Netaji Subhash Chandra Bose from Calcutta University. I have got opportunity to find the number of documents where it is clearly established that there had been no air crash in the year 1945 on 18th August. And it is also clear from declassified file of central government Netaji files that the air crash is fake. Mukherjee Commission's report is also supported this fact. And the so-called daughter who claimed, and a section of Bose family, they claimed that Netaji's so-called ash should be brought back to India. They should know it. They should go through the declassified files of Subhash Chandra Bose. That so-called daughter is not biologically or legally connected with Netaji Subhash Chandra Bose. They have no right to claim as daughter or ashes of Subhash Chandra Bose. And the Ananta Maharaj, he also uttered this word that he was killed by his Narayani Sena. I don't know what's Narayani Sena. In our Mahabharata, there is Narayani Sena. That is by Sri Krishna. Last of all, I want to tell it that insulting Netaji Subhash Chandra Bose is an insult to the nation, our motherland. তাদের ক্ষমা চাওয়া উচিত উইদাউট এনি ডিলে। জয় হিন্দ। নমস্কার, জয় হিন্দ রাষ্ট্র। পশ্চিমবাংলার রাজনৈতিক পরিকাঠামোর উপর দিয়ে আমার মনে হচ্ছে পাগলামি আর শয়তানির ঝড় বয়ে যাচ্ছে। নেতৃবর্গ তাদের ভারসাম্য, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ঐতিহাসিক কিছু ভুল কথাবার্তা পৌঁছে দিচ্ছে জনতার মাধ্যমে, জনতার মধ্যে।
রিসেন্টলি অনন্ত মহারাজ বলে একটি নেতা, উত্তরবঙ্গ থেকে রাজ্যসভার মেম্বার বিজেপির, তিনি সংসদ ভবনে দাঁড়িয়ে বলছেন যে নেতাজি আইএনএ ব্রিটিশ সৈনিকদের থেকে আইএনএ সোলজার্স নিয়েছিলেন, সেনাদের নিয়েছিলেন, আইএনএ আজাদ হিন্দ ফৌজ ফর্ম করে অপব্যবহার করেছেন। যে সেনারা রক্তপাত করে আমাদের আজকে স্বাধীন ভারত দিল, তারা নাকি নেতাজির দ্বারা মিসইউজড হয়েছেন, অ্যাবিউজড হয়েছেন। এই ধরনের বড় নেতাজির মতন মানুষকে, নেতাজির মতন মহা মানবকে অপমানজনক কথা বলে কোণঠাসা করে দেওয়ার ষড়যন্ত্রকে অখিল ভারত হিন্দু মহাসভা মেনে নেবে না, এবং এই অনন্ত মহারাজকে সারা বিশ্বের কাছে, সারা ভারতের জনতার কাছে পাবলিকলি ক্ষমা চাইতে হবে, এবং রাজ্যসভাতে এই বিষয়ে যে ওনার বক্তব্যকে নিজেই নিন্দা করে ক্ষমা প্রার্থী হতে হবে। It must be recorded in Rajya Sabha proceedings that he has asked for a public apology from both the houses of parliament as well as from the people of this country. এটা ওনাকে করতেই হবে, নচেত ওনার নেতা হওয়া তো যোগ্যতা দূরের কথা, একটি বাঙালি হয়ে থাকারও যোগ্যতা উনি হারিয়ে ফেলছেন। ভুল তথ্য দিয়ে আর নেতাজিকে কোণঠাসা করে উল্টো পাল্টা ইতিহাস কে বিকৃত করে যে উনি পরিবেশন করছেন, যার মাথা নেই, মুন্ডু নেই, কোনো রিসার্চ নেই, কোনো অনুসন্ধান নেই, সেই সমস্ত যা মন গড়া কথা আসছে সব বলে দিচ্ছেন, এই ধরনের কথাবার্তা অ্যাকসেপ্টেবল নয়। তাই অনন্ত মহারাজকে অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে আমি ডিমান্ড করছি, রাজ্যসভাতে সমস্ত ইলেক্টেড মেম্বার্সদের সামনে আপনি ক্ষমা প্রার্থী হন, এবং বাঙালি নেতাজি অনুগামী এবং যারা স্বাধীনতার সঙ্গে জড়িত যে সমস্ত পরিবার, শহীদ পরিবার, প্রত্যেকের কাছে আপনি পাবলিকলি অ্যাপোলজি চান, নচেত আপনার রাজ্যসভার মেম্বারশিপ যাতে আপনাকে রাস্ট্রিকেট করে দেওয়া হয়, তার জন্য হিন্দু মহাসভা আবেদন করবে স্পিকারের কাছে। নমস্কার, জয় হিন্দ। খগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে যে কথাগুলো এই কয়েকদিন ধরে বলে চলেছেন, কি প্রতিক্রিয়া আপনার? প্রতিক্রিয়া মানে তারা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কি পরিচয় সেটাই তারা বোধহয় ভালো করে জানেন না। এটা বৈপ্লবিক অর্থাৎ রেভলিউশনারি, আর একদিকে হচ্ছে আর্মি অফ লিবারেশন, ওদের মনে রাখা দরকার। স্বাধীনতা সংগ্রামী তাদের মূল মন্ত্র হচ্ছে ন্যাশনালিজম। সেই ন্যাশনালিজম থেকে সে গেছে ন্যাশনালিস্ট, তার থেকে মিলিটেন্ট ন্যাশনালিজম, তার থেকে পলিটিক্যাল ন্যাশনালিজম। আই হোপ দে আর নট ভেরি অ্যাওয়ার, এসব ব্যাপারে তাদের কোথায় মাথা ঘামানোর টাইম নেই। তারা বুঝতেই চায় না যে পলিটিক্যাল কনসিয়াসনেস যেটা আসে এই এতগুলো পথ বেয়ে তবে আসে। ভারতকে এমনি স্বাধীনতার পথে তারা যায়নি। আর ভারতের মুক্তিযোদ্ধাদের প্রতি কমান্ডার হিসেবে সুভাষচন্দ্র যা বলেছিলেন, আমি এক লাইনে সারতে চাইছি, যে আপনারা ভারতের জাতীয় সম্মানের রক্ষক, অপরদিকে প্রত্যাশা ও ব্যাকুলতার প্রতিমূর্তি। আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দিয়ে স্বাধীন করতে চাই। উই শ্যাল গিভ আর অল টু মেক হার ফ্রি। কি পরিণতি হয়েছিল তিনি জানেন এই মহারাজ? যখন যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাবার পরে যখন BOW বা উপবন্দী এরা ছিলেন প্রায় এক একটা জাহাজে 25 থেকে 30 হাজার মতন সিঙ্গাপুর থেকে ছেড়েছিল তাদের ভারতবর্ষের দিকে প্রত্যাবর্তন করার জন্য। ব্রিটিশরা ব্যবহার করেছিলেন এদের ফ্রম সিঙ্গাপুর। এটার সময়টা হচ্ছে নভেম্বর, এন্ড অফ নভেম্বর অফ 1945। আমি একদম কাগজ থেকে বলছি, আমি আমার নিজের কথা বলছি না। 3টি জাহাজ ছাড়লো এদের নিয়ে। একটা জাহাজ গেল মাদ্রাসে, এবং সেখানে সবই প্রায় তামিল ছিলেন, এবং তামিলরা তাদের যথেষ্ট যত্ন করে আজও অব্দি কিছু সেখানে তাদের সম্পর্কে জানা যায়, এবং তাদের সম্পর্কে কিছু বলার নেই, বিকজ অফ আমাদের ভারতীয়রা অনেক কিছু করেছিলেন। দ্বিতীয় জাহাজ যখন ছাড়েছে সেটা গিয়ে পৌঁছেছিল চিটাগংয়ে। চিটাগং থেকে সেটা চলে যায় সোজা করাচি। 1945 নভেম্বর করাচি চলে যায়, এবং তৃতীয় জাহাজ এসে লাগে, এবং সেখানে যারা ছিলেন টোটাল ছিলেন 23,000
তাদের রাখা হয়েছিল ব্যারাকপুর এবং ঝিকারগাছা ক্যাম্প, বাংলাদেশে বর্তমান। তাদের সেখানে একটা করে পরবর্তীকালে আর কি পাঠানো হবে কোথায়। এদের উপর যে অত্যাচার হয়েছে নীলগঞ্জে, আজকের আমাদের তারা তো একবারও তাকিয়ে দেখেন না। তারা তো এত রাজনীতি করেন, এত কিছু করেন। নেহেরু তো 53 সালের মধ্যে সেখানে একটা কৃষি কি সব রিসার্চ ইনস্টিটিউট, জুট টেকনোলজি ইনস্টিটিউট তুলে দিয়ে একটা তোমার মিলিটারির ডিফেন্সের জায়গাগুলো, বেড়াগুলোকে অন্য করে দিয়েছেন। লুকিয়ে আছে সেখানে কত কান্না, লুকিয়ে আছে সেখানে কত এই সমস্ত আমাদের এই রেভলিউশনারি যারা লিবারেটর দিয়েছিল। এবং সেখান থেকে তাদের যখন ভোরবেলা স্নান করতে আনতো, লোক শুনতে পেত কান্না। ঠিক আছে, আমি বুঝছি যে সেখান থেকে আবার ব্রিটিশের হাতে তাদের আবার পুনরায় ব্যারাকপুরের ক্যাম্প থেকে তুলে দেওয়া হয় জাহাজে। জাহাজের যে নোটিশ রয়েছে, সেই নোটিশ আমার কাছে আছে, ব্রিটিশ দিয়েছিল যে এই যে যাবে এরা ট্রেনে করে, সে ট্রেনটা কিন্তু কোনো বড় স্টেশনের উপর দিয়ে এদের নিয়ে যাওয়া হবে না। POW, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এই আর্মিরা, রেভলিউশনারি অ্যান্ড লিবারেশন আর্মি, কি করে যাবে? গঙ্গা পার হয়ে চলে গিয়ে ওই পথ ধরে যাবে বর্ধমান, বর্ধমান ধরে হালিশহর, হালিশহর থেকে বর্ধমান, বর্ধমান থেকে আসানসোল, আসানসোল থেকে বেরিয়ে যাচ্ছে একদম সোজা ধানবাদ ইত্যাদি হয়ে এলাহাবাদ হয়ে লখনৌ হয়ে গিয়ে পৌঁছাচ্ছে মুলতানে। এবং মুলতানের পরে তারা কোথায় কোথায় হারিয়ে গেছে আজকের? এসব মহারাজরা কি খবর দিতে পারবেন? না আমরাও আজকে খবর দিতে পেরেছি। কিছু বলার নেই, উত্তরটা যেন এই সরকার দেয়। দিদি, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে কি দাবি আপনার? এইটা আমি বললাম, এই তো আজকেরও এই ইতিহাস নেই। তবে দাবি সবচেয়ে বড় আজকের যে সুভাষচন্দ্র বোসের যে শেষটা, যেটা আমি খুঁজে পেয়েছি, আমি দুটো দেশের ওপর ভার দিয়ে দিয়েছি। একদিকে ভার দিয়েছি কি বলে আমাদের ভারতবর্ষ দেখুক, আর অপর দিকে দেখুক রাশিয়া। এই দু দেশের মধ্যে যদি একটা কোনো সমঝোতা এনে আজকের কোনো উত্তর আসে আমাদের কাছে, আমরা সেদিন বুঝবো যে হ্যাঁ, আজকে বর্তমান সরকার যারা কেন্দ্রে আছে তারা আজকে অনেক কিছু করেছেন অন্যান্য সরকারের তুলনায়। আমি নিশ্চয়ই বলবো যে অনেক বেশি সুভাষচন্দ্রকে পুনঃপ্রতিষ্ঠা করছিলেন। কিন্তু ওয়াই দ্য সার্কেল ইজ রানিং অন দ্য আদার ওয়ে, আজকের বাংলার ইলেকশনের পরে এটা আমার কাছে আজকের বোধগম্য হচ্ছে না। এবং কিভাবে কি চাইছেন সেটাও বুঝতে পারছি না। তো চাওয়াটা আমার বিশেষভাবে অনুরোধও সেখানে যে আপনারা আসল সত্যটা প্রকাশ করুন। ধন্যবাদ দিদি। ধন্যবাদ বাবা। আপনারা শুনলেন বিভিন্ন নেতাজি বিশেষজ্ঞ ডক্টর পূরবী রায়, জয়দীপ বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চৌধুরী এবং নেতাজি পরিবারের সদস্য নেতাজির প্রপৌত্রী ডক্টর রাজশ্রী কি বললেন। এই ধরনের অপপ্রচার করছেন, আমি বারে বারে বলছি, নগেন্দ্র রায়, যাকে আপনারা অনন্ত মহারাজ নামে চেনেন, সেই ব্যক্তির বিরুদ্ধে গর্জে উঠুন আপনারা। হোক আরো একবার রাত জাগা, জাগুক না বাঙালি একটা রাত নেতাজির জন্য। মোমবাতি হাতে হোক পথে পথে ক্যান্ডেল মার্চ। আপনাদের সমবেত প্রতিবাদের আওয়াজ পৌঁছে যাক দেশের শীর্ষস্তর পর্যন্ত, প্রশাসনের শীর্ষস্তর পর্যন্ত। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমার এই পডকাস্ট দেখে যাদের মনে হবে প্রতিবাদ করা উচিত, তারা কমেন্ট করুন আমার এখানে নিচে দেওয়া আমার যে মেল আইডি, সেখানে পাঠান আপনাদের বক্তব্য লিখিত আকারে। আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত বক্তব্য আগামী 7 দিনের মধ্যে আপনাদের যে যে বক্তব্য আসবে সেগুলো সব ফাইল করে জমা করব রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। কথা দিলাম আপনাদের, দেখাবো সেই সব ভিডিও। কিন্তু এত কমেন্ট করুন, এত শেয়ার করুন যে মানুষের মধ্যে এটা নিয়ে উদ্দীপনা তৈরি হোক। আপনারা নিজেদের মতো করে অনেকেই প্রতিবাদ করছেন, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি, কিন্তু সেই প্রতিবাদের একটা দিক থাকা দরকার। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, কমেন্ট করুন এবং আমার যে মেল আইডি আছে সেখানে আপনাদের বক্তব্য মেল করে পাঠান। প্রত্যেকটা বক্তব্য একদম সারিবদ্ধভাবে ফাইল করে, আমি আরো একবার বলছি, মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠাবো। একই সাথে পাঠাবো বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও। কারণ এই ধরনের বক্তব্য যাতে ভবিষ্যতে কেউ আর করতে না পারে, তার জন্য কিন্তু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন এই অনন্ত মহারাজ বা নগেন্দ্র রায়ের। আমি কোচবিহারের সমস্ত জনতাকেও বলছি, আপনারাও এই বিষয়ে আবেদন করুন, আপনারাও আপনাদের মতামত লিখুন। কারণ এই যে অনন্ত মহারাজ বা নগেন্দ্র রায় ভদ্রলোক কোচবিহারের রাজবংশকে যেভাবে কালিমালিপ্ত করছেন, ঠিক একইভাবে কিন্তু কোচবিহারের আপামর জনসাধারণকেও কালিমালিপ্ত করছেন। সমস্ত রাজবংশী এবং কোচ সম্প্রদায়ের কাছে যেমন আমার এই আবেদন, একই সাথে পশ্চিমবঙ্গ তথা দেশের প্রত্যেকটি নেতাজি প্রেমী, প্রত্যেকটি দেশপ্রেমিক, প্রত্যেকটি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ মানুষের কাছে আমার এই আবেদন, যেখানে যেখানে পর্যন্ত আমার এই কণ্ঠস্বর, এই প্রতিবাদের ভাষা, এই আওয়াজ পৌঁছে যাবে, দয়া করে আপনারা সবাই কষ্ট করে একটা লাইন কমেন্টে লিখুন বা আমার মেল আইডিতে মেল করুন। প্রত্যেকের নাম সহ সেই মেল এবং সেই কমেন্ট আমি পৌঁছে দেব প্রশাসনের একেবারে শীর্ষস্তরে, রাষ্ট্রপতির দরবার থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যন্ত। গর্জে উঠুক বাঙালি, হোক প্রতিবাদ। নমস্কার। This is Subhash Chandra Bose speaking to Indians in East Asia. My countrymen in East Asia, while I am in Tokyo, I desire to address a few words to you, and I have no doubt that you will give them due consideration. In the first place, I desire to thank you most heartily for the warm and enthusiastic welcome that you have given me on the occasion of my public appearance in East Asia, and for the assurance that you have given me of your wholehearted